স্টুডেন্টস, আমরা ঠান্ডা লড়াইয়ের যুগ পড়াচ্ছি। আজকে পড়াবো উপসাগরীয় সংকট। দেখো, বিংশ শতকে 70-এর দশকের শেষ দিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যে সম্পর্ক অবনতি ঘটলে পারস্য উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা উত্তেজনা বৃদ্ধি পায়। এই ঘটনা উপসাগরীয় সংকট, গালফ ক্রাইসিস নামে পরিচিত। উপসাগরীয় সংকটের গুরুত্বপূর্ণ কারণ ছিল আন্তর্জাতিকের চেয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব। এই অঞ্চলে তিনের 2 অংশের বেশি মানুষ ইরান ও ইরাকে বসবাস করে। এই অঞ্চলে তেলের উপর বিশ্বের বেশিরভাগ দেশ নির্ভর করে। তাই এই অঞ্চলে নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আমেরিকা ও রাশিয়া উপসাগরীয় সংকটের সাথে নিজেদের যুক্ত করে। এখানকার তৈল সম্পদের উপর নিজেদের নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে তারা এই অঞ্চলে ঠান্ডা লড়াইয়ের প্রসার ঘটায়। মূলত যে 3টি যুদ্ধের মধ্যে দিয়ে উপসাগরীয় সংকটের বহিঃপ্রকাশ ঘটেছিল সেগুলো হচ্ছে, এক হচ্ছে ইরান যুদ্ধ 1980 থেকে 88 খ্রিস্টাব্দ, 2 বা বি যাই বলো ইরাক কর্তৃক কুয়েত দখলের ফলে প্রথম উপসাগরীয় যুদ্ধ 1990-91 খ্রিস্টাব্দ, এবং সি দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ 2003 খ্রিস্টাব্দ। দেখো, প্রথমে ইরান যুদ্ধ 1980 থেকে 88 খ্রিস্টাব্দ। 1979 খ্রিস্টাব্দের জানুয়ারিতে ইরানে মোহাম্মদ রেজা পহলভি 1941 থেকে 1979 খ্রিস্টাব্দ শাসনাধীন শাহীতন্ত্রের পতন এবং শিয়াপন্থী আয়াতুল্লাহ খোমেনি নেতৃত্বে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা 1 এপ্রিল আমেরিকা ইরাকের সঙ্গে ইরানের বিরোধের সূচনা করে। এরপরে ইরান যুদ্ধের প্রেক্ষাপট। 1980 খ্রিস্টাব্দে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধের হওয়ার প্রেক্ষাপট হিসেবে বিভিন্ন ঘটনা কাজ করেছিল। এটা হচ্ছে সাদ্দামের ক্ষমতা লিপ্সা। ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন ছিলেন সীমাহীন উচ্চাকাঙ্ক্ষী এবং ক্ষমতা লিপ্স। তিনি নিজেকে আরব দুনিয়া একত্রিত নেতা হিসেবে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। 2 সম্ভাব্য বিপ্লব প্রতিরোধের চেষ্টা। আয়াতুল্লাহ খোমেনি নেতৃত্বে ইরানে মৌলবাদী শিয়াপন্থীদের উত্থান এবং ইসলামী বিপ্লবের ঘটনায় ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন আশঙ্কিত হয়েছিলেন। ইসলামের বিপ্লবের ঢেউ যাতে ইরাকে প্রবেশ করতে না পারে এবং খোমেনিকে যাতে ক্ষমতাচ্যুত করা যায় সেই উদ্দেশ্যে সাদ্দাম হোসেন আগে থেকে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে নিজেদের ক্ষমতা সুনিশ্চিত করতে চেয়েছিলেন। 3 তেলের উপর আধিপত্য চেষ্টা। সাদ্দাম হোসেন উপসাগরীয় অঞ্চল তথা মধ্যপ্রাচ্যের তেল সম্পদের উপর নিজের একক প্রাধান্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এখানকার তেলের উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে সাদ্দামের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল ইরান। এরপরে 4 শাহ এল আরব প্রণালীর দখল। ইরাক ও ইরানের মাঝখানে অবস্থিত শাহ এল আরব প্রণালী দিয়ে উভয় দেশের তেল রপ্তানি চলত। এই প্রণালীতে ইরানের অধিকার ধ্বংস করে নিজেদের একাধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে সাদ্দাম হোসেন ইরান আক্রমণের পরিকল্পনা করেন। এবার দেখো যুদ্ধের গতি। এক হচ্ছে যুদ্ধের সূত্রপাত। ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন 1980 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর ইরানের বিমান ঘাঁটিগুলিতে এবং স্থলপথে আক্রমণের মাধ্যমে যুদ্ধের সূত্রপাত করেন। ইরান তার প্রাথমিক বিপর্যয় কাটিয়ে কিছুদিনের মধ্যে সুবিধাজনক অবস্থানে চলে আসে। আমেরিকা, রাশিয়া ও অন্যান্য পশ্চিমী শক্তিগুলি গোপনে ইরাক ও ইরানকে প্রচুর অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করলে যুদ্ধ আরো তীব্রতর হয়ে ওঠে। 2 ইরানের অগ্রগতি। 1982 খ্রিস্টাব্দে যুদ্ধের মোড় ঘুরতে শুরু করে। ইরান তার ভূখণ্ড থেকে ইরাকি বাহিনীকে বিতাড়িত করতে সক্ষম হয়। এই সময় ইরাক যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান তা নাকচ করে। 1987 খ্রিস্টাব্দ নাগাদ যুদ্ধ চরম পর্যায়ে পৌঁছায়। 3 ইরাকে কুর্দ বিদ্রোহ। এদিকে ইরানের মদতে ইরাকের কুর্দিস্তান পার্বত্য অঞ্চলে সাদ্দাম বিরোধী শিয়ারা ব্যাপক বিদ্রোহ শুরু করে। তারা বিস্তৃত অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে এবং ইরাক তুরস্ক তেলের পাইপলাইন ধ্বংস করার উদ্যোগ নেয়। এর ফলে ইরাকের সংকট বৃদ্ধি পায় এবং ইরান থেকে তারা পিছু করতে থাকে। সাদ্দাম বিদ্রোহী কুর্দদের উপর জনবিধ্বংসী রাসায়নিক অস্ত্র ব্যবহার করে 1988 খ্রিস্টাব্দে মার্চ হাজার হাজার কুর্দকে হত্যা করেন। এরপর ইরান 1988 খ্রিস্টাব্দে 8 জুলাই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়। এর ফলে ইরান যুদ্ধের অবসান হয়। ফলাফল দেখো, দীর্ঘ 8 বছর ধরা চলা ইরান যুদ্ধের ফলাফলগুলি উপসাগরীয় অঞ্চল তথা আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। এক হচ্ছে ক্ষয়ক্ষতি। এই যুদ্ধে ইরাক বা ইরান কোনো পক্ষে জয়লাভ করেনি বা বিশেষ সুবিধা করতে পারেনি। দীর্ঘ যুদ্ধে উভয় দেশে বিপুল পরিমাণ অর্থ জনসম্পদ ধ্বংস হয়। উভয় দেশের শিল্প কারখানা ও বিমান ঘাঁটি ধ্বংস হয় এবং প্রায় 10 লক্ষ মানুষ হতাহত হয়। 2 দ্বিধা বিভক্ত আরব দুনিয়া। এই যুদ্ধের ঘটনায় আরবের দেশগুলো দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। সৌদি আরব, জর্ডন ও কুয়েত ইরাকের পক্ষ নিয়েছিল। অপরদিকে সিরিয়া, লিবিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, আলজেরিয়া প্রভৃতি দেশ ইরানের পক্ষ নিয়েছিল। 3 ঠান্ডা লড়াইয়ের প্রসার। ইরান যুদ্ধের সুযোগে বৃহৎ শক্তি আমেরিকা ও রাশিয়া উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ পায় এবং এই অঞ্চলে ঠান্ডা লড়াইয়ের প্রসার ঘটায়। 4 তেল সরবরাহ ব্যাহত। দীর্ঘকাল ধরে ইরান যুদ্ধের চলার ফলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ যথেষ্ট ব্যাহত হয়। এবার দেখো প্রথম উপসাগরীয় যুদ্ধ 1990 থেকে 91 খ্রিস্টাব্দ।
ইরাক ইরানের যুদ্ধের সময় 1980 থেকে 88 খ্রিস্টাব্দ এবং তার পরবর্তীকালে আমেরিকার কাছ থেকে ইরাক বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র লাভ করে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করে, কিন্তু কিছুকাল পরেই আমেরিকার সঙ্গে ইরাকের সদ্ভাব নষ্ট হয়। ফলে 1990 খ্রিস্টাব্দে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক জোট ও ইরাকের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা প্রথম উপসাগরীয় যুদ্ধ, ফার্স্ট গালফ ওয়ার বা প্রথম খাড়ি যুদ্ধ নামে পরিচিত। প্রথম উপসাগর যুদ্ধের প্রেক্ষাপট 1990 খ্রিস্টাব্দে ইরাক তার প্রতিবেশী কুয়েত আক্রমণ ও দখল করলে প্রথম উপসাগর যুদ্ধ শুরু হয়। বিভিন্ন ঘটনা এই যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল। এক হচ্ছে আর্থিক সমৃদ্ধির চেষ্টা। ইরানের বিরুদ্ধে দীর্ঘ 8 বছরব্যাপী যুদ্ধে ইরাকের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই কারণে প্রতিবেশী কুয়েতের তৈল সম্পদ দখল করে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন নিজ দেশের আর্থিক সমৃদ্ধি আনতে চেয়েছিলেন। কুয়েতের তৈল ভান্ডার। পারস্য উপসাগরীয় অঞ্চলের তেলের খনিগুলির প্রতি পশ্চিমী শক্তিগুলির লোভ সাদ্দাম মানতে রাজি ছিলেন না। সমগ্র বিশ্বের তেল ভান্ডারে 9.4% কুয়েতে রয়েছে। এজন্য সাদ্দাম হোসেন কুয়েত দখল করে পশ্চিমী রাষ্ট্রগুলির লোভ দমন করার উদ্যোগ নেন। 3 হচ্ছে ইরাকের অংশ। কুয়েত অতীতে ইরাকেরই অংশ ছিল। এজন্য সাদ্দাম হোসেন দাবি করেন যে হাজার হাজার বছর যুদ্ধ করে হলেও তিনি কুয়েত পুনরুদ্ধার করবেন। 4 হচ্ছে কুয়েতে আমেরিকার আধিপত্য। সাদ্দাম কুয়েতের বিরুদ্ধে অভিযোগ করেন ইরাক ইরান যুদ্ধের সময় কুয়েত তার তেলের খনিগুলি নিরাপত্তার দায়িত্ব আমেরিকা থেকে ছেড়ে দিয়ে মার্কিন আধিপত্যের সুযোগ করে দিয়েছে। কুয়েত এই কাজের ফলে ওপেক নামে তেল সংস্থার কাছে রাষ্ট্রগুলি যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছিল। 5 হচ্ছে ক্ষতিপূরণ দাবি। সাদ্দাম হোসেন কুয়েতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কুয়েত ইরাকের রুইমালা খনি থেকে চুরি করে তেল উত্তোলন করার ফলে ইরাকের প্রভূত আর্থিক ক্ষতি হয়েছে। এজন্য তিনি কুয়েতের কাছে $16 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেন। কুয়েত ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করেন। এবার দেখো যুদ্ধের গতি। কুয়েত দখল। ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন 1990 খ্রিস্টাব্দে 2 আগস্ট কুয়েতে প্রায় 2 লক্ষ সেনা পাঠালে দুর্বল কুয়েত তার কোনো প্রতিরোধী করতে পারেনি। সাদ্দাম কুয়েত দখল করে কুয়েতকে ইরাকের 19তম প্রদেশ হিসেবে ঘোষণা করেন। 2 আমেরিকার নেতৃত্ব। সাদ্দাম হোসেন মনে করেছিলেন যে তিনি কুয়েত আক্রমণ করলেও আমেরিকা বা পশ্চিমী শক্তিগুলি খুব একটা বিরোধিতা করবে না, কিন্তু বাস্তব কাছে তা হয়নি। আমেরিকা সহ পশ্চিমী দেশগুলি আতঙ্কিত হয়েছিল যে তৈল সমৃদ্ধ আরব দুনিয়া এভাবে সাদ্দাম হোসেনের নিয়ন্ত্রণে চলে গেলে তাদের প্রভূত ক্ষতি হবে। এজন্য আমেরিকা সক্রিয়ভাবে ইরাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কাজে নেতৃত্ব দেয়। 3 হচ্ছে জাতিপুঞ্জ যুদ্ধ। সম্মিলিত জাতির যুদ্ধে 6 আগস্ট ইরাকের সঙ্গে সব দেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দেয়। জাতিপুঞ্জ ইরাকে একটি চরম পদ্ধতি জানা যায় 1991 খ্রিস্টাব্দে 15 জানুয়ারির মধ্যে কুয়েত থেকে ইরাক সরে না এলে ইরাকের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। 4 হচ্ছে আমেরিকার অভিযান। ইতিমধ্যে সাদ্দাম ইরাকে কর্মরত বিদেশি কূটনৈতিকদের সপরিবারে অবরুদ্ধ করার নির্দেশ দিলে আমেরিকা ইরাকের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয়। জাতিপুঞ্জের সময়সীমা অতিক্রান্ত হলে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী 15 জানুয়ারি 1991 খ্রিস্টাব্দে ইরাক আক্রমণ করে। 7 মাস ধরে চলা এই যুদ্ধে নির্বিচারে প্রচুর বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। শীঘ্রই কুয়েত থেকে ইরাকের বাহিনী সরে আসতে বাধ্য হবে। এই যুদ্ধে ইরাক শোচনীয়ভাবে পরাজিত হয়। ফলাফল দেখো। প্রথম উপসাগরীয় যুদ্ধের ফলাফলগুলি আন্তর্জাতিক রাজনীতির কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এক হচ্ছে সাদ্দাম বিরোধী বিদ্রোহ। যুদ্ধ চলাকালে সাদ্দামের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে তীব্র গণ অসন্তোষ ছড়িয়ে পড়ে, ফলে সাদ্দাম নির্মমভাবে বহু মানুষকে হত্যা করেন। 2 হচ্ছে ইরাকের ক্ষয়ক্ষতি। বহুজাতিক বাহিনীর আক্রমণে ইরাকের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। বাগদাদ সহ ইরাকের বিভিন্ন স্থানে হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছিল এবং বহু রাস্তাঘাট, সেতু, সৌধ প্রভৃতি ধ্বংস হয়েছিল। 3 মার্কিন নিয়ন্ত্রণ। আমেরিকার লক্ষ্য ছিল কুয়েতের মুক্তি ঘটিয়ে ইরাকের ক্ষমতা থেকে সাদ্দাম হোসেনকে সরিয়ে মধ্যপ্রাচ্যে তৈল সম্পদের উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখা। বলা বাহুল্য এর কাছে আমেরিকা অনেকটাই সফল হয়েছিল। 4 ইরাকের উপর নিষেধাজ্ঞা। যুদ্ধে পরবর্তী ইরাক জাতিপুঞ্জের কয়েকটি শর্ত মানতে বাধ্য হয়েছিল। শর্তে বলা হয়েছিল যে 1 ইরাকের মজুত করা পরমাণু ও অন্যান্য মারণাস্ত্র নষ্ট করতে হবে। 2 পরমাণু অস্ত্র গবেষণা বন্ধ রাখতে হবে। 3 কুর্দ জাতীয় অধ্যুষিত অঞ্চলে উড়ান মুক্ত অঞ্চল বলে ইরাক মেনে নেবে। 5 আমেরিকার ক্ষমতা বৃদ্ধি। উপসাগরীয় যুদ্ধ জয়লাভের ফলে মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পায়। এর দ্বারা আমেরিকা এক মেরু বিশ্বের দিকে এক ধাপ এগিয়ে যায়। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ 2003 খ্রিস্টাব্দ। প্রথম উপসাগরীয় যুদ্ধে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর কাছে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের শোচনীয় পরাজয় তার ললাটে পতনের চিহ্ন এঁকে দিয়েছিল। নিজের ললাটে সেই চিহ্ন তিনি নিজের চোখে দেখতে না পেয়ে 1991 খ্রিস্টাব্দে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেন। এক হচ্ছে যুদ্ধের প্রেক্ষাপট। আমেরিকা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ আনেন। এক হচ্ছে কুর্দ অঞ্চলে ইরাকি সেনা 1991 খ্রিস্টাব্দে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন 2003 খ্রিস্টাব্দে কুর্দ অঞ্চলে উড়ান মুক্ত অঞ্চলে ইরাকি সেনা পাঠান।
2 পারমাণবিক অস্ত্র ভান্ডার। আমেরিকা দাবি করে সাদ্দাম ইরাকে প্রচুর মারাত্মক পারমাণবিক ও রাসায়নিক অস্ত্রশস্ত্র মজুত করেছে। 3 আল কায়দার সঙ্গে সাদ্দামের যোগ। আমেরিকা অভিযোগ করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন ও তার সংগঠন আল কায়দার সঙ্গে সাদ্দাম হোসেনের যোগ আছে। আমেরিকা বেশিরভাগ অভিযোগই প্রমাণ করতে না পারলেও এক প্রকার গায়ের জোরে ইরাককে দোষী সাব্যস্ত করে এবং ইরাক আক্রমণের সিদ্ধান্ত নেয়। আমেরিকার প্রতিটি সিদ্ধান্তে ইংল্যান্ড সম্মতি জানায়। যুদ্ধের সূত্রপাত। এইভাবে এইসব অভিযোগ মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ জুনিয়র উপসাগরীয় অঞ্চলে সেনা সমাবেশ করেন 2003 খ্রিস্টাব্দে। আসলে মধ্যপ্রাচ্যের তৈল সম্পদের উপর আমেরিকার একচ্ছত্র আধিপত্যের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন। লক্ষ্য দৃঢ় সাদ্দাম হোসেনকে ধ্বংস করতে আমেরিকা ইরাকের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করে এবং 20 মার্চ ইরাকের উপর আক্রমণ শুরু করে। এই যুদ্ধে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ, সেকেন্ড গালফ ওয়ার বা দ্বিতীয় খাড়ি যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের ফলাফল ইরাকের পরাজয়। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধে আমেরিকার হাতে ইরাকের চূড়ান্ত পরাজয় ঘটায়। 2 ইরাকের ক্ষয়ক্ষতি। ইরাকের উপর মার্কিন আক্রমণে ইরাকের অগণিত মানুষের মৃত্যু হয় এবং বহু অর্থনৈতিক অঞ্চলের ক্ষতি হয়। 3 সাদ্দামের পলায়ন। যুদ্ধে পরাজয়ের পর রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন পালিয়ে এক ভূগর্ভস্থ গৃহে আশ্রয়ের কিন্তু মার্কিন সামরিক শক্তি গোপন আশ্রয়স্থল থেকে সাদ্দাম হোসেনকে খুঁজে বের করে এবং আন্তর্জাতিক আদালতে তার বিচার শুরু করে। 4 সাদ্দামের ফাঁসি। বিচারে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ এর অভিযোগ আনা হয় এবং তার ফাঁসির সাজানো ঘোষণা করা হয়। 2006 খ্রিস্টাব্দের 30 ডিসেম্বর তাকে ফাঁসি দেওয়া হয়। এরপর ইরাকের তেলের ভান্ডারের দখলদারি সেই সঙ্গে ইরাকের ভাগ্য নিয়ে টালমাটাল অবস্থা চলতে থাকে। স্টুডেন্টস, আসলে আমেরিকার কোনো অসুবিধা হয়েছিল, কারণ সাদ্দাম হোসেন যদি তেলের উপর সাদ্দাম হোসেনের দখলদারি থাকে তাহলে আমেরিকার অসুবিধা হবে। সেই জন্য ছলে বলে কৌশলে আমেরিকা যেভাবে করে সাদ্দাম হোসেনকে মেরেই দিল, কারণ আমেরিকার দরকার ছিল তৈরি সম্পদের পর একচ্ছত্র আধিপত্য। আজকে এই পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।